আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি SSN এবং ভাসিয়া টিভির পর্দায়। আমি সিএম আনোয়ার হুসাইন। আমরা কথা বলবো বিশ্বনাথকে নিয়ে, যিনি স্বপ্ন দেখছেন, যিনি বিশ্বনাথের মেয়র হতে আগ্রহী। এর আগে আমরা যাকে সমাজসেবায় পেয়েছি, ক্রীড়াঙ্গনে পেয়েছি, শিক্ষাক্ষেত্রে যিনি ভূমিকা রেখেছেন, ওনার সাথে আমরা কথা বলবো, জনাব মুজিব আহমেদ মনির সাহেবের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি, সবল আছি এই মুহূর্তে। যাই হোক, প্রিয় দর্শক, উনি ভালো রয়েছেন এবং আমাদের লাইভটা ক্লিয়ার রয়েছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দেবেন। আপনারা জানেন, বিশ্বনাথের পূর্ব কারিকুলার ফুটবল গ্রাউন্ডে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের যে প্রথম পুরস্কার তিনি স্পন্সর করেছিলেন, সাথে আরেকজন ছিলেন, এবং তিনি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা, সেই মুজিব আহমেদ মনির সাহেবের সাথে ওনার নিজ বাড়িতে আমরা লাইভে রয়েছি। উনি কেন বিশ্বনাথের মেয়র হতে চাচ্ছেন, কী কারণে চাচ্ছেন, কারণ কি, আমরা এই বিষয়ে একটু জানতে চাইব, এবং তিনি ক্রীড়াক্ষেত্রে কী ভূমিকা রাখবেন, শিক্ষাক্ষেত্রে কী ভূমিকা রাখবেন, এবং আলোচনার বিষয় যেটা বিশ্বনাথের যে বাসিয়া নদী, সে সম্পর্কে। আসলে আপনি মেয়র পদপ্রার্থী, আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, এবং আপনি গতকাল একটা বৈঠক করেছেন যে বিশ্বনাথের মেয়র পদপ্রার্থী। আসলে এর কারণটা কি এবং কী কারণে আসতে চাচ্ছেন বিশ্বনাথের মেয়র হিসাবে? আপনি মূল কারণটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই লাইভ অনুষ্ঠান বা পরবর্তীতে যারা এই অনুষ্ঠান দেখবেন, আজকের এই ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট কিছু সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন, সবাইকে আমার এই প্রোগ্রামের মাধ্যমে সালাম, আদাব ও শুভেচ্ছা জানাই। আমি কেন এই বিশ্বনাথের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছি, সম্মানিত ভাইয়েরা, বোনেরা সবাই জানেন আমাকে। অনেকেই বর্তমান প্রজন্মের অনেকে আমাকে চেনেন না, তবে একটা কথা আমি বলতে চাই, আজ থেকে 40-45 বছর আগ থেকে আমি বিশ্বনাথের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে বিশ্বনাথের বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান করার লক্ষ্যে, কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে খেলাধুলায়, সংক্ষেপে একটা কথা বলতে, বিশ্বনাথের কোনো ইভেন্ট হলেই আমি সেটার সাথে নিজেকে জড়িয়ে রাখতাম। বিশ্বনাথ যখন প্রথম উপজেলা লীগ শুরু হয়েছিল, যেটা আমাদের সময়তে মরহুম, আমি শ্রদ্ধা করে আজকে মরহুম আমাদের ভুইয়া স্যার যেটার উদ্বোধন করে, সেই যে কমিটিটা ছিল 5 জনের যে উপজেলা লীগ শুরু হয়, সেই কমিটিতে আমি একজন ছিলাম। এবং মহামডার্ন ক্লাব যখন আমাদের গ্রামে গঠন হয়, সেই যে 4 জনের মধ্যে আমি নিজেই ছিলাম। আর আজকে কথা হলো, আমি কেন এই পৌরসভার মেয়র প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা জানেন, আমি দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছি। যদিও প্রবাসে কাটিয়েছি, আমার মন পড়ে থাকতো আমাদের বিশ্বনাথে, যে বাজারে আমি বাল্যকাল শৈশব কাটিয়েছি। এই বাজারে সুখ দুঃখ অনেক জিনিস আমার চোখের সামনে ভেসে উঠে। তাই বর্তমানে, আগে ছিল একটা দিন, আমার ফ্যামিলি ছিল, বাচ্চারা ছিল, এখনও আছে, ওরা অনেক বড় হয়ে গেছে, বাচ্চারা তাদের নিজের কর্মে ব্যস্ত হয়ে গেছে। বর্তমানে আমি রিটায়ার্ড লাইফে চলে এসেছি। আর রিটায়ার্ড লাইফে যখন চলে আসছি, আমি যখন এখানে আসা যাওয়ার পরে আমাদের যে বাজারের যে অবস্থা, আমাদের যে এইখানকার যে রাজনীতি যেভাবে শুরু হয়েছে, সেসব কিছু বিবেচনায় আমার মাথায় নিয়ে, আর আমি চিন্তা করলাম, অনেকেই আমাকে বলছেন, ভাই আপনারা এখানে অনেক দিন রাজনীতি করেছেন, অনেক কিছুর সাথে জড়িয়েছিলেন, আর আমিও যখন রিটায়ার্ড করে ফেলছি, রিটায়ার্ড লাইফে প্রবাসে আর কতদিন থাকবো, এখন আমার দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই, বা দেশের মানুষকে সাহায্য করতে চাই। বিদেশে বিভিন্ন দিন ছিলাম, বিভিন্ন দেশে ঘুরেছি, বিভিন্ন সময় বিভিন্ন দেশের যে রাজনীতিক অঙ্গনে দেখেছি, এমনকি পৌরসভাগুলো দেখেছি, যেগুলো মিউনিসিপ্যালিটি বলে, বিভিন্ন কীভাবে উন্নয়ন করে, কীভাবে উন্নয়ন তারা দেশকে সুন্দর করে, কীভাবে সমন্বয় করে কাজ করে, সব কিছুতে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আমার আছে। এবং আমি সেই এক্সপিরিয়েন্সকে কাজে লেগিয়ে এই বিশ্বনাথ যে অবস্থা, এই যে নদীর যে অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, ড্রেনিংয়ের যে অবস্থা, সবগুলোকে যদি আমি সিস্টেমের আন্ডারে আনতে হয়, তাহলে আমি এভাবে ইন্ডিভিজুয়াল কাজ করে, যদি কোনো
কুচের যদি আমার এই প্রশাসনিক কোনো যদি পাওয়ার না থাকে তাহলে আমি সেই কাজ করতে পারবো না। তাই প্রশাসনিক যদি পাওয়ার নিতে হয় তাহলে আমি চিন্তা করেছি যদি আমি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আল্লাহ যদি আমাকে এখানে উত্তীর্ণ করেন তাহলে আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এবং স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে এখানে একটা ন্যায় বিচার ভিত্তিক সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং এই পৌরসভাটাকে একটি মডেল পৌরসভা গড়ে তুলবে। ইতিমধ্যেই আমি জানি বিভিন্ন জায়গায় পৌরসভা হয়ে গেছে। আমাদের বিশ্বনাথ পৌরসভা একটি সি গ্রেডের পৌরসভা হিসেবে রয়েছে। অনেকেই বলে পৌরসভা না হলে ভালো হতো, কিন্তু আমাকে বুঝতে হবে আমাদের পৌরসভা প্রথমেই হলেই যে একদম যে আমাদের উন্নয়ন হয়ে যাবে সেটা সম্ভব নয়। হ্যাঁ, শুরু করতে হবে বিগিনিং থেকে 1 by 1 to 2। যেমন গোলাপগঞ্জ একটা পৌরসভা, যে গোলাপগঞ্জ শহরটা ছিল আমাদের বিশ্বনাথের অর্ধেক, সেই শহর এখন উপজেলা হওয়ার কারণে লাইটিং সিস্টেম হওয়ার কারণে অনেক সুন্দর একটা জায়গা হয়ে গেছে। জগন্নাথপুর আমাদের চাইতে অনেক নিচে, সেটাও রাস্তাঘাটে তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি আপনি মেয়র হতে পারেন তাহলে বিশ্বনাথ যতটুকু পৌরসভার নিয়ন্ত্রণে থাকবে আপনি লাইটিং করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। শুধু লাইটিং না, প্রথমেই আমি একটা জিনিস চিন্তা করছি, লাইটিং তো করবই। আমি প্রথমে বাচ্চারা যে স্কুলে যায় প্রথমেই সকালবেলা মা বাবারা বাচ্চাদেরকে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে থাকে। প্রথমেই পৌরসভার জন্য 3টি গাড়ি আমি বরাদ্দ করব, যেগুলো বাচ্চাদেরকে সুন্দরভাবে শুধু বাচ্চাদেরকে স্কুলে নিতে আনতে পারে। 3 রাস্তায় 3টা গাড়ি সৃষ্টি করব, যেটা পৌরসভার আন্ডারে থাকে। এই জন্য প্রথমে করব যাতে গাড়ি দিয়ে সুন্দরভাবে বাচ্চারা স্কুলে যাওয়া আসা করতে পারে। এইটাই আমার প্রথম ফোকাস। দ্বিতীয়ত হলো লাইটিং করব, ক্যামেরাভুক্ত করব। এই যে ক্যামেরাগুলো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণ ক্যামেরা না, ছোট্ট একটা দুর্ঘটনা হলো সেটাকে যাবে বাইর করতে পারে পুলিশ বা প্রশাসন, দেখা যায় যে কিভাবে ঘটনাটি ঘটলো হচ্ছে সেই রকম। তাছাড়া রাস্তাঘাটে ইভিজিটিং যেটা হয় সেটা বন্ধ করার চেষ্টা করব। এবং আমাদের যুবক ভাইরা দিনে দিনে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে, তাদেরকে খেলাধুলায় নিয়ে আসতে হবে। যেমন আমাদের যুবক ভাইরা মাদকাসক্তিতে আচ্ছন্ন হয়ে পড়েছে, এইটা থেকে বের করে নিয়ে আসতে হবে। বিশেষ করে আমরাও যখন ইয়াং ছিলাম, যখন খেলাধুলায় থাকতাম, আমাদের স্বপ্ন চিন্তা ধারণা সবসময় খেলাধুলাকেই চিন্তা নিয়ে থাকতাম। ঠিক তদ্রুপ আমাদের যুবককে কীভাবে খেলাধুলায় নিয়ে আসা যায়, এদেরকে সেরকম একটা এনভায়রনমেন্ট যেভাবে গড়ে তোলা যায় সেরকম চেষ্টা করবো ইনশাল্লাহ। তাছাড়া বিশ্বনাথের কোনো পৌরসভার ভিতরে দেখার মতো কোনো পৌরসভা নেই, যে পৌরসভার একটা স্টেডিয়াম নেই। আমি যদিও পর্যাপ্ত জায়গা না পাই, আমি চেষ্টা করব দূরেও হলো পৌরসভার অন্তর্ভুক্ত একটি স্টেডিয়াম করা যায়, 1-2টা মিনি স্টেডিয়াম করা যায়। পৌরসভার ভিতরে থাকবে স্টেডিয়ামটা। জানাইয়ার ভিতরে যে মাঠটা রয়েছে সেটায় কোনো গ্যালারি নেই, শুধু গ্যালারি যাতে দর্শক গ্যালারি বানানো যায় সেরকম চিন্তা করব। এবং পৌরসভার ভিতরে যাতে স্টেডিয়াম করা যায়, মিনি স্টেডিয়াম, বড় স্টেডিয়াম করা যায়। হ্যাঁ, আমি বুঝি ওটা অনেক জমির একটা প্রয়োজন রয়েছে। জমি করার মতো আপনার কাজ করার মানসিকতা থাকলে সিস্টেম জানা, যেমন নদীর ওপারে অনেক জায়গা রয়েছে, আমাদের গ্রামের জায়গা, আমার নিজস্ব জায়গা রয়েছে, যেগুলায় করার মতো জায়গা আছে, মানুষকে উৎসাহিত করতে হবে। তাহলে কি আপনি আর নিজস্ব জায়গা রয়েছে, আপনার কি ইচ্ছা রয়েছে আগামীতে যে আপনার ব্যক্তিগতভাবে কোনো স্টেডিয়াম দেওয়া নাকি? না, স্টেডিয়াম করার মতো পর্যাপ্ত জায়গা নাই, রয়েছে, কিন্তু হয়তো 2-3 জায়গা একসাথে আমার আছে। এটার সাথে আরো অনেক জায়গার প্রয়োজন রয়েছে। তো যদি সবাই সহযোগিতা করে, আমিও আমার জায়গা প্রথমে দিয়ে এখানে আমি সাহায্য করার চেষ্টা করব, যাতে শুরু করা যায়, তারপরে আস্তে আস্তে অ্যাড করব ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্নের মধ্যে রয়েছে। যদি আমি পৌরসভা যদি নির্বাচিত করে আল্লাহ আমাকে, আমি প্রথমে এই সিস্টেমের কাজ করতে, প্রথমে আমাদের কাউন্সিলম্যান যারা থাকে তাদের সাথে বসবো, তাদের যুক্তি পরামর্শ, তারপরে আমরা পাবলিকলি সেটা বরখাস্ত করবো, পাবলিকদের নিয়ে আলাপ আলোচনা করবো, যেটা আমরা যে 4 বছর 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আপনারা সকলেই সহযোগিতা করেন। মেয়র হলেই যে সে সব কিছু করে ফেলতে পারবে সেটা সম্ভব নয়। তাছাড়া বৃষ্টি হলেই, বৃষ্টি বাদলের দিনে দেখা যায় পানি বাজারে লেগেই থাকে, জমাট বাজার পানি থাকে, সেগুলোকে সুন্দরভাবে নিষ্কাশন করে, এই যে মশা, এই যে ধুলাবালির যেগুলা সুন্দর করে যাতে সাজিয়ে করলে পানির যাতে থাকে না, ড্রেনিং সিস্টেম থাকে, তখন এই যে মশা তৈরি হবে না, এইরকম তৈরি হবে না। এইরকম একটা চিন্তা। সর্বোপরি আমি বলতে পারি আমার যে চিন্তাধারা আছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন প্রবাসে ঘুরেছি, বিভিন্ন দেশ দেখেছি, বিভিন্ন দেশ কীভাবে ডেভেলপ করেছে আমি জানার চেষ্টা করেছি, কীভাবে এইসব দেশ এরকম সুন্দর। সব জাতি তার 5 বছরের জন্য নির্বাচিত, সে
চিন্তা করতে হবে 200 বছর পরে সেখানে কী হয়, সেরকম একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। হয়তো আমি 5 বছরের জন্য নির্বাচিত হবে, ছোট্ট একটা ড্রেন বানিয়ে গেলাম না, 5 বছর পরে এখানে কী পরিমাণ পপুলেশন হবে সেটা চিন্তা মাথায় নিয়ে সেরকম কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ইউএসএ প্রবাসী মুজিব আহমেদ মনির সাহেবের সাথে। বিশ্বনাথকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন, অনেক আশা করছেন যে হয়তো আগামীতে তিনি যদি বিশ্বনাথ মেয়র প্রার্থী হিসেবে তিনি যাচ্ছেন, যদি তিনি বিজয়ী হন তাহলে কিন্তু স্বাস্থ্যখাতে একটা অবদান কিংবা স্বাস্থ্যখাত নিয়ে কী পরিকল্পনা রয়েছে? কারণ আমাদের বিশ্বনাথের যে রামচন্দ্র স্কুলের পাশে একটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ছিল, এটা কিন্তু বর্তমানে প্রায় বন্ধের দিকে, কোনো রোগী নেই। এই স্বাস্থ্যখাত নিয়ে আপনার পরিকল্পনা? খুবই সুন্দর একটা প্রশ্ন এসএনবির প্রশ্ন করেছে লিটন। স্বাস্থ্য খাত নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ লিটন ভাইকে আপনার প্রশ্নের জন্য। সুন্দর একটা জিনিস, মানুষের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে হলে মানুষের যেমন যখন ভোট দেওয়ার তার অধিকার থাকে, তার নিজের চাওয়ার জন্য যেমন মানুষ লেখাপড়া, স্বাস্থ্য এবং সুন্দর জীবনযাপন পালন করতে হলে স্বাস্থ্য একটা উপকারী জিনিস। স্বাস্থ্য সবলতা রাখতে হলে যে আমাদের যে প্রশ্নটা করেছেন আপনি, যে স্বাস্থ্য কমপ্লেক্সটা বিশ্বনাথ উপজেলায় একটা রয়েছে আমাদের পৌরসভার এরিয়ার ভিতরে। সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে এখানে বিভিন্নভাবে ডাক্তার নিয়ে এসে মানুষের সেবা সুবিধা করা যায়, সেরকম চিন্তা ভাবনা আমার মাথায় রয়েছে। ইম্পর্টেন্স রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স ভালো না হলে মানুষের স্বাস্থ্য সুন্দর রাখতে হলে স্বাস্থ্য কমপ্লেক্সের দরকার রয়েছে। কাছাকাছি এখানে যদি সরকারিভাবে অনুদান না থাকে, আমার ব্যক্তিগত অনেক বন্ধু বান্ধব ডাক্তার রয়েছে, তাদেরকে আমি বলবো আসো, আমাদের পৌরসভায় একটা ক্লিনিক করেছি, আপনারও যে প্র্যাকটিস হয়ে যাবে, আমাদের মানুষের একটা সুচিকিৎসা পাবে, সেরকম আমার চিন্তা ভাবনায় মাথায় নিয়ে কাজ করবে। তারপর স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে অনেক জিনিস রিলেটেড রয়েছে, যেমন এনজিও প্রতিষ্ঠানগুলো রয়েছে, এনজিওরা কাজ করে স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে। যদি আমরা টাকায় লবিং করে সুন্দর একটা স্বাস্থ্য কমপ্লেক্সের এনজিও প্রতিষ্ঠানকেও নিয়ে আসতে পারি, তারা সরকারের সাহায্যে এখানে সুন্দর একটা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলবে, আমাদের সাহায্য সহযোগিতা পেলে। আমি দেখেছি ঢাকায় অনেক সংস্থা রয়েছে, অনেক ইসলামিক সংস্থা, কিন্তু যোগাযোগের মাধ্যমে ভালো প্রশাসনিক সাহায্য সহযোগিতার অভাবে তারা আসে না। আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে খুঁজে নিয়ে আসবো। আমাদের এখানে এনভায়রনমেন্ট আছে, আপনারা আসেন, আমরা আপনাদেরকে সাহায্য করব যাতে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আবার সচল হয়ে উঠে সুন্দরভাবে কাজ করতে, এই আশাই ব্যক্ত করি আমি। খুবই সুন্দর উত্তর আপনার কাছ থেকে শুনলাম। এখন আমরা শুনবো যে আসলে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে আপনি অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং পাশাপাশি আপনি প্রথম পুরস্কার স্পন্সর করেছিলেন আমার যদি ভুল না হয়। আগামীতে ক্রীড়াঙ্গনে আপনি কী ধরনের ভূমিকা রাখবেন? সুন্দর বলেছেন ভাই। কথা হলো, এই তো একটা খেলাতেই আমি স্পন্সর করেছি, এইরকম আরও খেলা 5টা হলে 5টাতে স্পন্সর করবো। আমার ইচ্ছা আছে যাতে খেলাধুলার প্রসারটা বেশি হয়, মানুষ সবখানে যেতে পারে। এটা তো ফুটবল খেলা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, হকি, ক্রিকেট, এইসব খেলাতে এরকম। এর আগে আমরা দেখেছিলাম আপনি কাবাডিতে নাজিরবাজারে গিয়েছিলেন আপনারই বন্ধু মনির আহমেদের আয়োজনে, সেখানে আমি ছিলাম, তো যা বলছিলেন। আসলে সুপ্রিয় মনির ভাই, যে আমার বন্ধু মনির ভাই যে খেলাধুলাটা করে, আমি নিজেও এক সময় কাবাডি খেলেছি। আমাদের পুরাতন আমাদের মুরব্বী রিয়ান ভাইয়ের সাথে আমি খেলাধুলা করেছি, নাসাবাইদের সাথে কাবাডি খেলেছি। আমি নিজেও কাবাডি খেলোয়াড় ছিলাম। আর কাবাডি খেলা একটা হারিয়ে যাওয়া খেলা, আমাদের গ্রামীণ ঐতিহ্যের খেলা। এই খেলাকে আবারও সচল করে তোলার জন্য আমার প্রিয় বন্ধু মনির ভাই সেটা চেষ্টা করেছে, এটাকে যাতে আমি পৌরসভার মধ্যে স্থানান্তর করতে পারি, এবং আমার বাড়ির সামনে এরকম পর্যাপ্ত জায়গা রয়েছে, এখনই শুরু করে দিতে পারি। কাবাডি খেলার জন্য কোনো মৌসুমের প্রয়োজন নাই। সুন্দর একটা কথা মনে করেন, যদি আমি সেরকম সংগঠক পাই, এখানে আমি কাবাডি খেলা এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক সুন্দর কথা শুনলাম। এবার আমি একটা আমি নর্মালি একটা প্রশ্ন, হ্যাঁ বিজয় কি বলবে? আপনি যদি মেয়র নির্বাচিত হন,
আমাদের মতো অনেক যুবক আছে যে বেকার, ওনাদের কর্মসংস্থানের বিষয়টি নিয়ে আপনি আপাতত কিছু ভাবছেন কিনা? হ্যাঁ, বেকারদের নিয়ে। বিশেষ করে আমাদের এই এলাকাটা যদিও ইন্ডাস্ট্রিয়াল এলাকা না, আর বেকার যুবকদের কাজে লাগাতে হলে, শিক্ষিত যুবকদেরকে কাজে লাগাতে হলে আপনি সোর্স বাহির করতে হবে। ওরা সোর্স কী হবে? যদি ইন্ডাস্ট্রিয়াল সাইট নিয়ে আসতে পারেন, কম্পিউটারে বিভিন্ন জব আছে, এদেরকে ট্রেনিং দিয়ে যদি আপনি প্রাথমিকভাবে কাজে লাগাতে, যেমন সামান্য হাতে করে যদি কম্পিউটারে নেয়, ওরা ভালো চাকরি পাবে। এটা আমাদের দেশে অনেক বড় একটা অপরচুনিটি আমি দেখছি। আর আমাদের দেশের ছেলেরা বিভিন্ন দেশে গিয়ে ভালো করতেছে। তো যুবক ভাইরা যাতে একটা কাজের সন্ধান করতে পারে, তাদের যাতে কাজ এখানে নিয়ে আসতে পারে, বিভিন্ন সংস্থার সাথে কাজ করে তাদেরকে বুঝিয়ে বলতে হবে আমাদের এখানে অনেক বেকার যুবক রয়েছে, তাদেরকে আপনারা কাজে যোগদান করার চেষ্টা করেন। আর গার্মেন্ট শিল্প বাংলাদেশের একটা উন্নয়নশীল শিল্প। এই শিল্প আমাদের বিশ্বনাথ উপজেলার কোথায় একটা গার্মেন্টস নাই, এটা গার্মেন্টস সৃষ্টি করে যাতে অ্যাটলিস্ট ক্লাস 10-এ পড়ছে এদেরকে চাকরি করার ব্যবস্থা করে দেওয়া যায়। আমি মনে করি ওরা চেষ্টা থাকলে, এবং আমাদের প্রবাসী ভাইদেরকে উৎসাহিত করে তাদেরকে নিয়ে আসতে হবে। তাদের উদ্যোগে এইখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, তাদের সেই পরিমাণ পয়সা রয়েছে। যারা আমাদের লন্ডনে, যারা আমেরিকায় বা মিডল ইস্টে যারা আমার প্রবাসী ভাইয়েরা আছে, তারা 2-4 জন 5 জনে মিললে তারা সুন্দর একটা ইন্ডাস্ট্রি এখানে সৃষ্টি করবে। দেশেও মানুষের কাজের সন্ধান হবে এবং তাদের নেকি হবে, তাদেরও মুনাফা হবে আমি মনে। কিন্তু সমন্বয়ের অভাবে এরা আসতেছে না, প্রশাসনিক জটিলতার কারণে বয়ে আসছে। যদি আমরা তাদেরকে অভয় দিতে পারি, ইনশাআল্লাহ আপনারা নিয়ে আসেন, আমরা এখানে যুবকদের কাজে লাগাবো, আপনাদেরও একটা ইনভেস্টমেন্ট হবে, আর তারা যদি আসে আমাদের এখানে কাজের একটা সন্ধান হবে। খুবই সুন্দর কথা শুনছিলাম সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমেদ মনির সাহেবের কাছ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, উনি আসলে অনেক স্বপ্ন দেখছেন বিশ্বনাথ পৌরসভাকে। লিটনের কি কোনো কোয়েকশন রয়েছে? আর আমি বলে দিয়েছি, এখন আর নেই। আমাদের শেষ কথা হচ্ছে যে বিশ্বনাথ পৌরসভাকে যেহেতু আপনি বাঁশিয়া নদী রয়েছে, ইতিমধ্যে সরকারের যে উপদেষ্টা যিনি রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মর্যাদায় এবং আমাদের এমপি মহোদয়, ওনারাও কাজ করেছেন। আপনার কাছ থেকে কি কোনো পরিকল্পনা আপনার রয়েছে? বাসিয়া কিন্তু বিশ্বনাথের সকলের একটা স্বপ্ন, আসলে চেনা রূপে ফিরবে বাসিয়া, সেটা কিন্তু সবাই চাচ্ছে। হ্যাঁ, এই বাঁশিয়া নদীটার দিকে যখন তাকাই আমার অতীতের কথা স্মরণ হয়ে যায়। এই বাঁশিয়া নদীতে, এই যে নদীর ওপার থেকে ওই পারে যে ব্রিজটা হয়েছে, তখন ছোটো ব্রিজ ছিল। যখন স্কুল থেকে বাইর হইতাম আমরা, এই ব্রিজের উপর থেকে লাফ জাপ দিয়ে নদীতে পড়তাম, সাঁতরাতাম। বাল্যকাল এইরকম কাটিয়েছে। এবং অনেক আরেকটা জিনিস ভাইয়া, তখন কিন্তু নদীটাও ছিল ক্লিন, পানিটাও ছিল। এটাই আমি ধারাবাহিকভাবে আসতেছি। এই নদীর এই অবস্থা যখনই দেখি আমার মনের মাঝে খুবই দুঃখ লাগে। এই নদীকে বাঁচাতে হলে কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। আর নদীমাতৃক শহর গড়ে উঠে, এই শহরটা গড়ে বিশ্বের বিভিন্ন দেশে যখন সুন্দর কোনো নদী থাকে, ভালো একটি শহর থাকে, শহরের পাশে দেখা গেছে নদী আছে। যেমন ইটালিতে গিয়েছি, ইটালিতে দেখেছি আমি যেসব শহর গড়ে উঠেছে সেই সব শহরই নদীর পাশে গড়ে উঠেছে। এই নদীর পাশে দুপারে 2টা সাইডওয়াক সৃষ্টি করতে হবে, এবং নদীতে যাতে মানুষ আর আগের মতো যাতে বর্জ্য না ফেলে দেয়, মানুষকে সচেতন করতে হবে। এবং মানুষের যে ওই যে বর্জ্য যেটা গার্বেজ যেটাকে ইংলিশে বলে, সেটা যাতে দূরে কোথাও নিয়ে ফালাইতে পারে সেরকম একটা জায়গার সৃষ্টি করতে হবে। মানুষকে তো বললেই সে বন্ধ করবে না। মানুষের আগে পর্যাপ্ত পরিমাণ জায়গা সৃষ্টি করে সেখানে একটি ডিসপোজালের ময়লা ফেলার জায়গা ব্যবস্থা করে দিয়ে তারপরে পালাবে। আর এই মানুষকে আমি বারবার চেষ্টা করবো, মানুষের সাথে নিয়ে বলবো, আপনি যখন ওই নদীর পাশে দিয়ে আপনার কি দুর্গন্ধ মাথায় আসে না, নাকে লাগে না? আপনিও বাঁচেন, মানুষকেও বাঁচেন, আমরা সবাই বাঁচবো। আর এটা সুন্দর করলে এই নদীটাও আবার প্রভাবিত হবে, আগের পর্যায়ে চলে যাবে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই নদীর খাল খনন অভিযানের মধ্যে উনি কাজ করে গেছেন, উনি সৃষ্টি করেছেন, অলরেডি কাজ করে আস্তে আস্তে আমাদের এইখানেই চলে আসবে, সেটা আমার বিশ্বাস। এবং আমরা সহযোগিতা করব যাতে এই নদীটা আগের মতো সুন্দর হয়ে আবার চলাচল করতে, যাতে মরা
নদী না হয়, সচল শহরের মধ্যে সুন্দর একটা নদী নদী দেখা যায়। হবে, এইরকম আমি বিষয়। এই নদীটাকে আমার অনেক ভালো লাগে। নদীর পাড়ে দুইটা সাইড ওয়াক করা যায়, আমি দেখছি ইয়াংরা বাচ্চারা যখন যাবে নদীতে দাঁড়িয়ে, নদীর পাড়ে দাঁড়িয়ে ওরা বিকালবেলা যে বাতাস নিতে পারে, নদীর চলাচল দেখতে পারে, আর নদীর বাজারটাও সুন্দর হয়, বাজারে ঝামেলাও কমে যাবে, মানুষ অনেকেই সাইড ওয়াকে চলে যাবে। এটা আমার বিষয়। এই নদী থেকে কোনো না এই নদীকে ধন্যবাদ, খুবই সুন্দর উত্তর আমরা শুনলাম বাদশাহ নদী সম্পর্কে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিদায় নেব, তবে আমরা এর আগে শেষবারের মতো ওনার মুখ থেকে শুনতে চাইব ওনার ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন, কি বলার রয়েছে যারা মুজিব আহমেদ মনির সাহেবের। সম্মানিত পৌর এলাকার আমার হিন্দু মুসলিম ভোটার ভাইয়েরা, আপনাদেরকে সালাম আদাব। আমি একটা কথাই আপনাদেরকে বলতে পারি, আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে জীবনে চিনেন। আমি বিশ্বাস করি এই এলাকা নির্বাচিত হলে আপনারা অতীতে যেভাবে আমাকে দেখেন, যেহেতু আমার জীবনে কোনোদিন মানুষের কোনো ক্ষতি করি নাই, মানুষের ভালো না করতে পারে কিন্তু ক্ষতি তো করি নাই, মানুষকে সাহায্যে এগিয়ে এসেছি। এইবারও আমি বিশ্বাস করি আপনাদের ভোটে যাতে কেউ এখানে এসে বিশ্বনাথ বাজারের অনেক রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি খাটায়, সেটার আমি গভীর প্রতিরোধ গড়ে তুলবে। আমি চাই না সরকারি দল বিরোধী দল সবাই আমরা বিশ্বনাথে একটা এমন একটি সৌন্দর্যপূর্ণ একটা সহাবস্থান গড়ে তুলবে, সব দলের লোক আমরা একসাথে বসতে পারি, সুন্দর মতামত দূরে রেখে আমাদের স্থানীয় রাজনীতিতে আমরা যাতে দলীয় আদর্শ না নিয়ে আসি, আমরা যাতে সুন্দর একটা সমস্যা সুন্দরভাবে চলাফেরা করতে পারি, আমরা সেরকম একটা পরিবেশ গড়ার চেষ্টা করব। এবং ভোটার ভাইদেরকে বলবো, আপনারা অনেক দিন হলো পৌরসভা পেয়েছেন, পৌরসভার উপরে আপনাদের অনেক ক্ষোভ রয়েছে, আপনারা পৌরসভা থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না, শুধু ট্যাক্স নিয়ে যাচ্ছে। যত সম্ভব তাড়াতাড়ি যাতে পৌরসভার বেনিফিট আপনারা পান সেরকম কাজ করব, যাতে পৌরসভা শুধু ট্যাক্স নিতে পারে কিছু দেয় না, সেরকম পৌরসভা ইনশাল্লাহ হবে না। আর না হলে পৌরসভার ট্যাক্স আমরা বন্ধ করে দেবো, সরকার যদি আমাদেরকে এইখানে যদি সুযোগ সুবিধা নেয়। আরেকটা জিনিস মাথা রাখতে হবে আমাদের, আমি আমার সাবেক এমপি, আমাদের প্রিয় নেতা, আমার যার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, আমার ইলিয়াস ভাই, তিনি আমাকে বারবার বলেছেন, মনির আমি বিশ্বনাথের যে যত কিছু মোটামুটি করে ফেলছি, কিন্তু আমার স্বপ্নের মধ্যে একটা জিনিস বাকি রয়েছে, যেটা যদিও অনেক ব্যয়বহুল, সেটা হলো গ্যাস। সেই গ্যাস নাই বিশ্বনাথে, আর গ্যাসের কারণে বিশ্বনাথের বাসা বাড়িতে অনেক মানুষ থাকার প্রয়োজন রয়েছে, কিন্তু তারা শহরে চলে যায়। এই যে ইনকামটা শহরে চলে যাচ্ছে, আমাদের স্থানীয়ভাবে থাকছে না, সেই গ্যাসটা নিয়ে আসার জন্য আমাদের এলাকার মন্ত্রী মহোদয়, আমাদের এলাকার এমপি মহোদয়, তাদের সাথে বসে আলাপ করে যত সম্ভব তাড়াতাড়ি আমাদের বিশ্বনাথ শহরকে গ্যাসের অন্তর্ভুক্ত করা যায় সেরকম আমি চেষ্টা করব। প্রিয় পৌর এলাকাবাসী, আপনারা সাহায্য আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহবাদে আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি সেটা বিশ্বাস করি। আমি পৌরসভার উন্নয়ন করতে চাই, বাকি যে জীবনটুকু আছে আমার জীবনে বেঁচে থাকবো আপনাদের সেবায় কাজ করে যাওয়ার মানসিকতা পোষণ করে এখানে চলে এসে। আপনারা জানেন আমেরিকা লন্ডনে অনেক সুখ সমৃদ্ধ জীবন আছে, আমার ফ্যামিলি বাড়ি গাড়ি সব কিছু মোটামুটি আছে চলার মতো, সেসব জিনিস সেরে রেখে আমি ফেলে এখানে চলে আসছি। যেহেতু এখানে আমি জন্ম নিয়েছি, আমার মা বাবার কবর রয়েছে, আবারও যেন শেষ নিঃশ্বাস শেষ কবরটুকু এখানেই হয়, এই আশা ব্যক্ত করি। আপনারা সবাই সহযোগিতা করবেন এই পৌরসভার নির্বাচনে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবো। যদি কোনো ভাইয়ের সাথে চলার জীবনে দেখা না হয়, আবার মেসেজটা আপনি নেবেন, আমার সালাম নেবেন, আদাব নেবেন, শুভেচ্ছা রইল। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সাহায্য সহযোগিতা এগিয়ে আসবো। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর কথা বললেন মুজিব আহমেদ মনির সাহেব, বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী তিনি। প্রিয় দর্শক, SSN ভাষা টিভির সাথে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিশ্বনাথ থেকে বিদায় নিচ্ছি। আমি সিএম আনোয়ার হোসেন, সাথে ছিল লিটন এবং বিজয় কর্মকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।